এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার রাত 2:10 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হন। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বুধবার টোকিওর স্থানীয় সময় দুপুর 2:30টায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন প্রধান উপদেষ্টা। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। সফরে দুই দেশের মধ্যে বাজেট সহায়তা সহ নানা খাতে 7টি সমঝোতা সইয়ের কথা রয়েছে। গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা, নিরাপত্তা সহযোগিতা। নিক্কি ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনেও যোগ দেবেন অধ্যাপক ইউনূস। আগামী 31শে মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। তিন ঘণ্টা অভিযানের পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হয়েছে দুই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। তাদের আরও দুই সহযোগীকে আটক করা হয়েছে রাজধানীর হাতিরঝিল থেকে। মঙ্গলবার বিকেলে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে জানানো হয়, তালিকাভুক্ত সন্ত্রাসীদের ধরতে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালানো হয়েছে। 2001 সালে প্রকাশ হওয়া 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিলেন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। মঙ্গলবার কুষ্টিয়ার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে অভিযান চালিয়ে রাজধানীর হাতিরঝিল থেকে আটক করা হয় তাদের দুই সহযোগীকে। তাদের কাছ থেকে 5টি অস্ত্র ও 10টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। কুষ্টিয়া থেকে ঢাকায় আনার পর সংবাদ সম্মেলনে আইএসপিআর পরিচালক জানান, প্রায় 3 ঘণ্টা অভিযান চলে কুষ্টিয়ায়, তবে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে দুজন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের দুজন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হল সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কবে থেকে দেশে আছে এবং তাদের পরিকল্পনা কি ছিল তা জানায়নি আইএসপিআর। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। 90-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। অভিযোগ আছে, সুব্রত বাইনের হাত ধরেই অপরাধে জড়ায় মোল্লা মাসুদ। তাদের বিরুদ্ধে অসংখ্য হত্যা ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার বংশালে অভিযান চালিয়ে মাদক তৈরির উপাদান জব্দ এবং 10 জনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে বংশাল থানা পুলিশ ও সেনাবাহিনী এই যৌথ অভিযান চালায়। অভিযানে 5টি দোকান থেকে মাদক তৈরির উপাদান, প্রায় 2000 বোতল সালসা, 20,000 টাকা ও একটি মোটরসাইকেল এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। মাদক উৎপাদনের সাথে জড়িত 10 জনকে আটক করে যৌথ বাহিনী। সেনাবাহিনী জানায়, বংশাল এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সালসা দিয়ে মাদক তৈরি ও বিক্রি করেন। এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। পরে জব্দকৃত মালামাল বংশাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে বখাটে কিশোর চক্রের নেতা এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বিকেলে আদাবরের বুড়িগঙ্গা পেট্রোল পাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক্সেল বাবুর ছত্রছায়ায় মোহাম্মদপুরে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ চলত বলে অভিযোগ রয়েছে। গত কয়েক মাসে 4 থেকে 5 বার সেনাবাহিনী তাকে গ্রেপ্তারে অভিযান চালায়, কিন্তু প্রতিবারই পালিয়ে যান বাবু। সবশেষ তথ্য প্রযুক্তির সহায়তায় এক্সেল বাবুর সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে সেনাবাহিনী। এক্সেল বাবুর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় 4টি হত্যা মামলা সহ সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজির 12 থেকে 13টি মামলা রয়েছে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শিরোনামে এই কর্মসূচির আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আয়োজকরা সমাবেশে 15 লাখ মানুষের উপস্থিতি আশা করছেন। ফলে নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, বিজয়নগর, পল্টন, ফকিরাপুল এবং মতিঝিল এলাকায় যান চলাচলে তীব্র বিঘ্ন ঘটতে পারে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণদের সম্পৃক্ত করতে মে মাস জুড়ে কর্মসূচি চালিয়ে আসছে বিএনপির এই 3 অঙ্গ সংগঠন। 4টি বিভাগীয় শহরে ইতোমধ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আয়োজন এই কর্মসূচির শেষ ধাপ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না থাকায় হতাশ বিএনপি, জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার বিকেলে গুলশানের সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের পর গেল শনিবার তার সঙ্গে বৈঠক করে বিএনপি। দলটি বলছে, ওই বৈঠকে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ নিয়ে আলোচনা হয়নি। খন্দকার মোশাররফ আরও বলেন, একটি মহল সরকারের দায়িত্ব পালনে বাধা দিচ্ছে। উপদেষ্টা পরিষদের এমন অভিযোগ বিভ্রান্তিকর এবং অস্পষ্ট। বিএনপি মনে করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই পরাজিত ফ্যাসিবাদীদের উত্থান ঠেকানো সম্ভব। এজন্য আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি তাদের। তা না হলে বিএনপির পক্ষে সরকারের প্রতি সহযোগিতা বজায় রাখা কঠিন হবে। সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। নির্বাচিত সরকারের হাতে সংস্কারের দায়িত্ব দিলে তা অনিশ্চয়তায় পড়বে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিশ্লেষকরা বলছেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে পূর্বের অবস্থায় দেশ ফিরে যাবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় জুডিশিয়াল কিলিংয়ের বিপক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রূপান্তরে মৌলিক সংস্কার ও নির্বাচনের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অংশ নেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশ্লেষকরা। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, যারা আওয়ামী লীগ করে তাদের মধ্যে এখনো কোনো অনুতাপ নেই। তাই বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও আগের অবস্থায় ফিরে যাবে দেশ। জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে মত দেন তিনি। আপনি যারা আওয়ামী লীগ করে শেখ হাসিনা থেকে শুরু করে তারা কিন্তু এক বিন্দু অনুতপ্ত নয়। সবচেয়ে বড় কথা, তারা মনে করে তারা কোনো ভুলই করে নাই। বেসিক কতগুলি যারা ইমিডিয়েট আপনার খুনের সঙ্গে জড়িত ছিল, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিচারটা সম্পন্ন করতে হবে। আলোচনায় অংশ নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিপক্ষে মত দেন এবি পার্টির সাধারণ সম্পাদক। তবে সংরক্ষিত আসন 50 থেকে 100-তে উন্নীত করার পক্ষে তিনি। যে 2টা চেম্বার করলে যেটা হবে, দ্বিতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ আর হইল সুবর্ণা মোস্তফাদের, আসাদুজ্জামান নূরদের ভরণ পোষণ কেন্দ্র হবে। যারা ধরেন প্রত্যেকটা আসনে 5 জন করে নমিনেশন সিক করে একটা বড় পলিটিক্যাল পার্টি, কয়জনকে নমিনেশন দেবে? অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির আহ্বান জানান এনসিপি সদস্য সচিব। বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান করে সংস্কার বাস্তবায়নের পরই নির্বাচনে যেতে চান তিনি। সংস্কারের আলাপ চলছে, অনেকে বলছেন নির্বাচিত সরকার এসে তারপরেই সংস্কারকে সম্পূর্ণ করা হবে। আমরা মনে করি এই কথার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরেই সংস্কারের দায়িত্বভার অর্পণ করার মধ্য দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা মানসিকতা রয়েছে। মৌলিক সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি নেতারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতান্ত্রিক দেশ গড়তে সুষ্ঠু নির্বাচন দরকার, তবে সেই নির্বাচনে ভোট বিক্রি না করার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের চকবাজারে সাংগঠনিক সফরে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বিগত বছরগুলোর নির্বাচনে দিনের ভোট রাতেই শেষ করা হয়েছে, যে কারণে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে যোগ্য প্রার্থী বেছে নিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। দলের পথসভা কর্মসূচির তৃতীয় ও সমাপনী দিনে চকবাজার, বহদ্দারহাট, বিপ্লব উদ্যান ও অক্সিজেন মোড়ে পথসভা হয়। আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়। আপনার যোগ্য নেতৃত্ব নির্বাচনের পূর্বে আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিত। মার্কা থেকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, আপনারা তাদেরকে ভোট দিবেন। সচিবালয়ের সংস্কার বিরোধী আমলাদের অপসারণ ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে গণসমাবেশ করেছে জুলাই বিপ্লবী ছাত্র জনতা। মঙ্গলবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। নেতারা বলেন, সচিব সহ আওয়ামী লীগের সময়ে সুবিধাভোগী আমলাদের দ্রুত অপসারণ করতে হবে। তারাই সচিবালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অবিলম্বে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি করে সংগঠনটি। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় আপিলের রায়ে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আদালতের নির্দেশ ইতোমধ্যে এসে পৌঁছেছে কারা কর্তৃপক্ষের কাছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন এটিএম আজহার আজই মুক্তি পাবেন বলে জানা গেছে। তার মুক্তির প্রতীক্ষায় শাহবাগে সমাবেশ করছে জামায়াতের নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, এই মুহূর্তে আপনি শাহবাগে কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে আমরা আছি শাহবাগে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে, যেখানে আসলে এটিএম আজহারুল ইসলাম জামায়াতের নেতা, উনি এখানে চিকিৎসাধীন ছিলেন এবং যেহেতু ওনার মুক্তির বিষয়টি আসলে এখান থেকেই সম্পন্ন করা হবে। আপনি জানেন যে উনি ছিলেন প্রিজন ছেড়েছিলেন, সেখান থেকে আসলে ওনার অসুস্থতার কারণে আসলে এখানে নিয়ে আসা হয়েছে এবং উনি বর্তমানে ওনার সাথে বেশ কিছু দলীয় নেতাকর্মীরা কিন্তু ভিতরে গিয়েছেন এবং তারা তার সাথে কথা বলেছেন এবং কারা কর্তৃপক্ষের সাথেও আসলে তারা এখানে কথা বলছেন। যেহেতু ভিতরে কিছু প্রক্রিয়া রয়ে গিয়েছে, সেই প্রক্রিয়া সম্পাদন হওয়ার পরেই কিন্তু তিনি এখান থেকে বের হবেন এবং সেটা সর্বোচ্চ 9:30 সময় হওয়ার কথা আমরা যতদূর জানি, কারণ ঠিক 9:30 নাগাদ কিন্তু শাহবাগে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেটাকে তারা বলছেন যে আসলে শুকরানা সমাবেশ বলে তারা এটাকে অভিহিত করছেন। সেখানে তাকে আসলে তার যে এতদিন কার যে কারাবরণ এবং সেই বরণের পর যে তার আজকের এই মুক্তি, সেই মুক্তির নিয়ে যে তার যে উল্লাস, সেই উল্লাসের বহিঃপ্রকাশ হিসেবেই তারা মূলত এই শুকরানা সমাবেশের আয়োজন করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নেতাকর্মীরা এখানে এসছেন এবং তারা ফুল নিয়ে আসলে তার জন্য অপেক্ষমান আছেন, তাকে ফুল দিয়ে বরণ করার জন্য রয়েছেন। আমি যদি ভুল করে না থাকি, আমাদের দেশের প্রেক্ষাপটে এটি মনে হয় প্রথম কোনো অভিযুক্ত ব্যক্তি যিনি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন এবং তাকে আদালতের রায়ে তাকে সম্পূর্ণভাবে মুক্তি দেওয়া হলো। আর যদি একটু যাই যে আসলে এখানকার যারা নেতাকর্মীরা ছিলেন উপস্থিত, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বারবারই বলে এসছেন যে আসলে এটি মানবতার জয় এবং সত্যের জয়। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে এবং অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে যে ধরনের অন্যায়, অত্যাচার এবং অবিচার করা হয়েছে, তারই আসলে প্রতিফলন এই রায়ের মাধ্যমে ফুটে এসছে বলেও তারা জানান। আমি আপনাকে আরেকটু বলতে চাই যে আসলে এটিএম আজহারুল ইসলাম কিন্তু আসলে তিনি জামায়াতের তাকে যখন গ্রেফতার করা হয়, অর্থাৎ রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে কিন্তু গ্রেফতার করা হয় 2012 সালে। তৎকালীন সময় তিনি কিন্তু ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন এবং এখন বর্তমান পরিস্থিতি আসলে তিনি কি ভূমিকা রাখবেন বা কি পর্যায়ে তিনি যাবেন, সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা আশা করি আমরা এখান থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি এবং তিনি আমাদের সাথে কথা বললে আমরা হয়তো সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। কয়েকটি জরিপে দেখা যায় 71 থেকে 83% নারী মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না।
চিকিৎসকরা বলছেন, অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করায় তারা সংক্রমণ ঝুঁকিতে পড়ছেন। অথচ সামাজিক সংস্কারের কারণে মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে তেমন আলোচনা হয় না। সচেতনতার অভাবে নারীদের প্রজনন স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। 2018 সালের জরিপ অনুযায়ী 43% কিশোরী ও 29% নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। দরিদ্র পরিবারে এই হার যথাক্রমে 11 ও 6%। চিকিৎসকরা বলছেন, এতে 97% নারী কোনো না কোনো সময় সার্ভিক্স সংক্রমণে ভোগেন। যারা মাসিকের সময় অস্বাস্থ্যকর কাপড়, তুলা বা রাসায়নিক সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন, তাদের সংক্রমণ ঝুঁকি বেশি। বিশেষ করে ব্যাকটেরিয়াল ডিজিজ, এবং সেখান থেকে সংক্রমিত হয়ে শুধু তলপেটে ইনফেকশন সেটা না, এটার বহুদূর ছড়াতে পারে এবং এমনকি বন্ধ্যাত্ব কিংবা লাইফ লং ডিজিজে মানুষ পড়বে। সেইখানে যদি তাদের পরিষ্কারকরণের জায়গা না থাকে, টয়লেটে যাওয়ার জায়গা না থাকে, ন্যাপকিনটা কিভাবে ফেলবে সেই জায়গা না থাকে, তাহলে তো আমরা কি শিখাচ্ছি তাদেরকে? গবেষণায় দেখা গেছে, মাসিকের সময় 40% ছাত্রী স্কুলে গড়ে 3 দিন অনুপস্থিত থাকে। গার্মেন্টসে 6 দিন পর্যন্ত অনুপস্থিত থাকেন নারী কর্মীরা। দাম বেশি হয় স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের বাইরে থেকে যাচ্ছেন শ্রমজীবী নারীরা। স্যানিটারি ন্যাপকিনের যে দাম, সেটা তাদের পক্ষে ব্যবহার করা সম্ভব হয় না। তারা হয়তো কাপড় ব্যবহার করেন, সেটাও স্বাস্থ্যকর থাকে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে প্রতিষ্ঠানগুলোতে যাতে শ্রমজীবী যারা শ্রমিক আছে সেই নারীরা তাদের মাসিককালীন সময়ে যাতে তারা সেই সুবিধাগুলো পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট বলছে, স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে সরকারি বরাদ্দ প্রয়োজন। এখন রিপ্রোডাক্টিভ এজের মেয়ে আছে, বিশেষ করে 14 থেকে 49 এই বয়সী যে মেয়ে, যে সময় এই পিরিয়ডকালীন স্বাস্থ্যসেবাটা দরকার হয়, সেটা আছে 5 কোটির উপরে। তাহলে সেই হিসেব করলে এটা লাগে প্রায় 18,000 কোটি টাকা। আমাদের হেলথ সেন্টার আছে, সাব সেন্টার, আমাদের ইউনিয়ন লেভেলে আরেকটা সেন্টার আছে, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। এই সমস্ত জায়গায় হয় বিনামূল্যে অথবা সাবসিডাইজড মূল্যে এই স্যানিটারি প্যাডগুলো থাকতে। বিশেষজ্ঞদের মতে, নারী পুরুষের প্রজনন স্বাস্থ্য নিয়ে পাঠ্য বইয়ে ধারাবাহিক অধ্যায় থাকা উচিত। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাতে দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন জরিপ সংস্থা USGS বলছে, মঙ্গলবার রাত 2:24 এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.2। সংস্থাটি জানায়, এটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মৈরাং এলাকায়, ভূপৃষ্ঠের 46.6 কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত ভূমিকম্পে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারত, বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারেও এই কম্পন অনুভূত হয়। চলতি অর্থ বছরের 11 মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সন্দেহজনক লেনদেন রিপোর্টিং বেড়েছে 56% বেশি। মূলত জুলাই বিপ্লবের পর এই ধরনের রিপোর্টিং ব্যাপক বেড়েছে বলে জানিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে প্রায় $20 বিলিয়ন। দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের মাধ্যমে প্রতি বছর কয়েক লাখ কোটি টাকা লেনদেন হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। এ অর্থের বড় একটি অংশ পাচার হলেও অনেকেই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU তথ্য বলছে, গেল অর্থবছর সন্দেহজনক লেনদেন বেড়েছে প্রায় 23%। প্রতিবেদনে বলা হয়, 2022-23 অর্থবছরে 14,106টি সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছিল BFIU। তবে 2023-24 অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় 17,345টিতে। এছাড়া বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি সংস্থার সাথে 1,120টি তথ্য বিনিময় করেছে BFIU, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 14% বেশি। মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের মাধ্যমে একটি স্থিতিশীল আর্থিক ব্যবস্থা এবং এটা প্রতিষ্ঠার পথে BFIU অব্যাহত সফলতার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। লক্ষ কি টাকা উদ্ধার, না তাদেরকে শুধু হয়রানি করা বা জেলে পোড়া তো খুবই কঠিন ব্যাপার। আমার কাছে প্রধানত হচ্ছে, আমার ব্যাংকের টাকা গেছে, আমি ব্যাংকের টাকাটা আমাকে উদ্ধার করতে হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে কোনো ব্যাংক হিসাব জব্দ করা হবে না, তবে প্রাথমিকভাবে ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করা হবে। আমানতকারীদের স্বার্থ রক্ষায় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান গভর্নর। আমরা একবারে তো সবগুলো পড়তে পারবো না, আমাদের ক্যাপাসিটিও তো সীমিত, তো সেই জন্য এক্স্যাক্ট নাম্বারটা এখনো সেইভাবে বলাটা মুশকিল। তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি, সেটা হবে। কারো কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথম পর্যায়ে যেটা আইনেই বলা আছে সরকারিকরণ করা হবে। এ সময় বিএফআইইউ জানায়, শুধু নিজেরা স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যাংকের হিসাব জব্দ করা হয় না, বিভিন্ন সংস্থার অভিযোগের ভিত্তিতেও জব্দ করা হয়। এবং আমরা রিকোয়েস্ট শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে উন্মুক্ত খাল নালার ৫৫০র বেশি ঝুঁকিপূর্ণ স্থানে প্রাণহানি ঠেকাতে দেওয়া হচ্ছে বাঁশের বেড়া। মেগা প্রকল্পের কাজ শেষ হলে স্থায়ী বেড়া দেওয়ার কথা বলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তবে এই পদক্ষেপকে লোক দেখানো দাবি করে ঝুঁকি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি নগরবাসীর। চট্টগ্রামের কাপাসগোলার এই স্থানেই গেল এপ্রিলে অটোরিকশা উল্টে নালায় পড়ে প্রাণ যায় ৬ মাস বয়সী শিশুর। স্থানীয়দের ক্ষোভের মুখে সেই নালার পাড়ে দেয়া হয়েছে বাঁশের বেড়া। নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, আগ্রাবাদ সহ আরও বেশ কয়েকটি অনিরাপদ স্থানে এমন বাঁশের বেড়া দিয়েছে সিটি কর্পোরেশন। চট্টগ্রাম শহর জুড়ে নালা খালের পরিমাণ ১৫০০ কিলোমিটারের বেশি, যার অধিকাংশ জায়গায় উন্মুক্ত। সিটি কর্পোরেশনের বাঁশের বেড়া কতটা কার্যকর এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। রাস্তাঘাটে এক কুমোর পানি হয়, পানি হওয়ার কারণে মানুষের যাতায়াতের অসুবিধা হয়। এই বাঁশের ঘেরাও দিয়ে আসলে জনগণের, এই নগরের নাগরিকদের যানমালের নিরাপত্তা আসলে হবে না। নালার পাশাপাশি রয়েছে উন্মুক্ত ম্যানহোলও। উন্মুক্ত নালা খালে পড়ে হতাহতের ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে নানা তোড়জোড় দেখানো হলেও পরে তা আবার থেমে যায়। দুর্ঘটনা কমাতে স্থায়ী সমাধানের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। সিটি কর্পোরেশনের যে আর্থিক সঙ্গতি, এই সঙ্গতি দিয়ে সিটি কর্পোরেশনের পক্ষে স্থায়ীভাবে এই সমাধান করা সম্ভব না। এই জন্য একটি প্রকল্প তৈরি করে দ্রুততার সাথে আমরা যদি এই বেষ্টনীর কাজটি সম্পন্ন করতে পারি, তাহলে আমার মনে হয় মানুষের মূল্যবান জীবন আমরা অনেক ক্ষেত্রেই রক্ষা করতে পারব। তবে জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প চলমান থাকায় আপাতত স্থায়ী প্রাচীর দেওয়া সম্ভব নয় বলছেন সিটি মেয়র। একটা গাড়ি যখন চালাবে আলটিমেটলি গিয়ে সেই বাঁশের পাশে সে যাবে না, যেহেতু সেখানে একটা ওয়াল দেওয়া আছে বাঁশে। তো ওই চিন্তা করে আমরা করেছি, যেহেতু ওটা একটা টেম্পোরারি বেসিস, কারণ এখানে পার্মানেন্ট ওয়ার্ক এখনো শেষ হয়নি। তো পার্মানেন্ট ওয়ার্ক শেষ হলে আমরা ওটার সেই মেজাজটা আমরা নেব। চট্টগ্রাম শহরে ২০২০ সাল থেকে নালা খালে পড়ে প্রাণ গেছে অন্তত ১৪ জনের। এর মধ্যে ২০২১ সালে সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০২৩ ও ২০২৪ সালে ৩ জন করে প্রাণ হারায়। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বাস করছেন প্রায় ১০০০ খানেক পরিবার। বেআইনিভাবে পাহাড় কেটে বসতি স্থাপন করায় বেড়েছে ঝুঁকি। বর্ষা মৌসুমে ভারী বর্ষণে আবারও জানমালের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। বসবাসকারীদের সরিয়ে দিতে কাজ করছে জেলা প্রশাসন। খাগড়াছড়িতে পাহাড়ের পাদদেশে বসবাস করছে প্রায় ১০০০ পরিবার। শহরের কলাবাগান, মোল্লাপাড়া, নেন্সি বাজার, শালবন সহ জেলার বিভিন্ন এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন তারা। এখন আরো রিস্কের ভিতরে আছি আমরা। এখন যদি ওই পাহাড় যদি আবার ভাঙা পড়ে, নিচের ওইখানেও যারা থাকে নিচের বাসা, ওদেরকেও ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে। এই বসবাস করা খুব কঠিন হয়ে গেছে। এবারের বর্ষায় যদি ওয়ালটা ধসে পড়ে, তাহলে আমাদের ঘর দরজা সব ভেঙে যাবে। ভারী বর্ষণের আগেই এসব বসবাসকারীদের সরিয়ে নেওয়া না হলে বড় প্রাণহানির আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা। বসবাসকারী যেসব পরিবারগুলো রয়েছে, তাদের ঘরবাড়ি যেমন ধসে পড়ছে, তেমনি তাদের মৃত্যুর ঝুঁকির মুখেও তাদেরকে পড়তে হচ্ছে। বর্ষা মৌসুমের আগেই তাদেরকে যেন অন্যত্র সরিয়ে নিয়ে অন্তত নিরাপদ বসবাসের একটি ব্যবস্থা করা হয়। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের তালিকা তৈরি করা হচ্ছে। জনসচেতনতা সহ তাদের অন্যত্র সরিয়ে নিতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। দুর্যোগপূর্ণ আবহাওয়ায়
এটি সবসময়ই হচ্ছে ঝুঁকি তৈরি করে। সেজন্য ইতিমধ্যে তাদেরকে আমরা হচ্ছে যাতে পাহাড়ের ঢাল থেকে অন্য জায়গায় তারা আবাসস্থল তৈরি করে সে বিষয়ে তাদের মধ্যে আমরা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অবৈধভাবে পাহাড় কাটায় চলতি মাসে 5টি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তবে সরকারিভাবে পুনর্বাসন ছাড়া এই ঝুঁকি এড়ানো কঠিন বলছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাটে গিয়ে কোরবানির পশু কেনার ঝক্কি ঝামেলা এড়াতে অনেকেই পশু কিনছেন অনলাইনে, আবার কেউ কেউ সরাসরি খামারে গিয়েও বেছে নিচ্ছেন পছন্দের পশু। ঝামেলা ছাড়া এমন বেচা কেনায় খুশি ক্রেতা বিক্রেতা। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন এভাবে পশু বেচা কেনায় কারোরই লোকসানের আশঙ্কা থাকে না। ঈদ আসতে এখনো কিছুটা সময় থাকায় কোথাও সেভাবে জমে ওঠেনি কোরবানির পশুর হাট। তবে নোয়াখালীতে অনেক ক্রেতা খামার ঘুরে ঘুরে কিনছেন পছন্দের পশু। শহরের মানুষ ঝামেলা এড়াতে কেনার পর রেখে দিচ্ছেন খামারেই, যা ঈদের আগে পৌঁছে দিবেন খামারিরা। এই খামার থেকে গরু কিনলে সুবিধা হয়েছে, আপনার কোরবানির গরুগুলো ক্রয় করলে আপনার লাইভ ওয়েটে নেওয়া যায় এবং কি দামাদামি করেও নেওয়া যায়, দামও কম, ওজনও সঠিক পাওয়া যাবে। এই জন্য আমাদের এখানে সুযোগ সুবিধা অনেক ভালো। জেলায় এবার ৬,৭২৬টি খামারে কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, খামার থেকে ওজন করে পশু বিক্রি হওয়ায় লোকসানের সংখ্যা থাকে না কারো। আমাদের দপ্তর সহ জেলা প্রাণী সম্পদ ৯টা উপজেলায় আমাদের অনলাইন প্ল্যাটফর্ম করা হয়েছে। ওইখান থেকে খামারিরা এবং অনলাইনে বিক্রি করছে তাদের ডিজিটাল স্কেলের মাধ্যমে। এতে তারা বেশ করে বাজারে গিয়ে অনেক ধরনের ঝুঁকি আছে, তারা নগদ টাকা চুরি, পকেট মার, এটা থেকে তারা বাঁচছে। নাটোরের নলডাঙ্গার শান্টু ইসলামের খামারে প্রস্তুত করা হয়েছে বিটল, তোতাপুরি, হরিয়ানা সহ বিভিন্ন প্রজাতির ছাগল। খামার থেকে বিক্রির পাশাপাশি এসব পশু বিক্রি হচ্ছে অনলাইনেও। আমার ছাগল কোনোটাই হাটে নিয়ে বেচতে হয় না, অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে বিক্রি হয় এবং অনেকে ফোন দেয় তারা হচ্ছে ছাগল নেওয়ার জন্য। এদিকে কুড়িগ্রামে কোরবানির জন্য 1,23,000 গরু ও 1,55,000 ছাগল লালন পালন করা হয়েছে। এর মধ্যে 3 শতাধিক খামারে সরাসরি ওজন করে পশু কেনাবেচা জমে উঠেছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবু নাসের। আবু নাসের, আমরা দেখছি যে এবার অনলাইনে পশু বেচা কেনায় বেশ জমজমাট হয়ে উঠছে বাজার। সেক্ষেত্রে খামারিরা কি বলছেন এবং এইবারে কোরবানির পশুর কি পরিমাণে দাম ওঠানামা করতে পারে? প্রথমত হচ্ছে যে আমরা জানি গত বছর এই দিনে নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যা এবং জলাবদ্ধতা ছিল। সেই বন্যা এবং জলাবদ্ধতায় নোয়াখালীর খামারিরা অনেক ক্ষতির মুখে পড়েছিলেন। তো এইবারের ঈদকে সামনে রেখে খামারিরা কিন্তু তাদের সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং প্রায় শতাধিক খামারে এখানে গরু মোটা তাজাকরণ করা হয়েছে ঈদকে সামনে রেখে এবং প্রত্যেকটি খামারেই ব্যাপক ব্যস্ততা চলছে এবং তাদের প্রস্তুতি চলছে। আমি যদি দেখাই, এখানে MM এগ্রো ফার্ম রয়েছে, এখানেও প্রায় 2 শতাধিক গরু এবারের কোরবানি ঈদকে সামনে রেখে তারা প্রস্তুত করেছেন এবং এবারের বিশেষত্ব হচ্ছে নোয়াখালীতে কোনো কোরবানির হাট এখনো অতটা জমে না উঠলেও খামারগুলোতে কিন্তু বেশ বেচা কেনা হচ্ছে এবং এখানে এই বেচা কেনার অন্যতম মাধ্যম হচ্ছে কিন্তু অনলাইনে দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এখানে আসছেন এবং এসে লাইভ ওয়েট স্কেলে আসলে সরাসরি গরু পরিমাপ করে বিক্রি করা হচ্ছে। এটি একটি নতুনত্ব রয়েছে এবং এটিকে ইতিবাচক দৃষ্টিতে ক্রেতা বিক্রেতা এবং প্রাণী সম্পদ বিভাগ সব পক্ষই দেখছেন, কেননা এর মধ্য দিয়ে আসলে বাজারে যে ঝক্কি ঝামেলা, বিশেষ করে পকেট মারের খপ্পরে পড়ার সম্ভাবনা, দালালের খপ্পরে কিংবা জাল টাকার প্রতারিত হওয়ার যে সম্ভাবনা রয়েছে, সেই গুলো থেকে, ঝক্কি ঝামেলা থেকে কিংবা বাজারের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে রক্ষার জন্য মানুষ কিন্তু আসলে স্বাচ্ছন্দ্য পরিবেশে দালাল মুক্তভাবে গরু কেনার জন্য খামারমুখী হয়েছেন। ফলে নোয়াখালীতে প্রাণী সম্পদ যে বিভাগ, তাদের তথ্য অনুযায়ী এবারে প্রায় 2 শতাধিক খামারে ইতিমধ্যে 10,000-এর মতো গরু বিক্রি হয়ে গেছে এবং আমি এখন যে খামারে রয়েছি MM এগ্রো ফার্ম, এখান থেকে এই খামার কর্তৃপক্ষ জানিয়েছে যে ইতিমধ্যে তাদের প্রায় 40
হয়ে গেছে, বুকিং হয়ে গেছে এবং বাকি যে গরুগুলো রয়েছে সেগুলো প্রতিনিয়তই আসলে ক্রেতারা আসছেন, কেউ অনলাইনে কেউ সরাসরি, তারা এসে গরু পছন্দ করে দেখে যাচ্ছেন, টাকা বুকিং দিয়ে যাচ্ছেন। এবং এখানে এই ফার্মগুলোতে বড় সুবিধা হচ্ছে যে গরু ঈদের দিন পর্যন্ত তারা রাখেন। ঈদের দিন এবং ঈদের আগের দিন ক্রেতা যেভাবে চায় নিজস্ব পরিবহনে খামার কর্তৃপক্ষ ক্রেতার কাছে গরু পৌঁছে দেন এবং এই সময় পর্যন্ত গরু থাকা খাওয়ার ব্যবস্থা খামার কর্তৃপক্ষই করে থাকে। তো সব নোয়াখালী থেকে কোরবানির পশু বেচা কেনার তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের। সংস্কার কাজ সহ নানা কারণে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে মুছে গেছে সড়কের রোড মার্কিং। এতে বৃষ্টি ও রাতে দৃষ্টিসীমা কমে আসলে যান চলাচলে দুর্ঘটনার শঙ্কা তৈরি হচ্ছে বলছেন চালকরা। প্রয়োজনীয় সংস্কার শেষ হলে রোড মার্কিং করার কথা জানিয়েছে সড়ক বিভাগ। সাভারের নবীনগর ও চন্দ্রা মহাসড়কে উত্তরবঙ্গ ও ঢাকাগামী লেনের বিভিন্ন স্থানে মুছে গেছে রোড মার্কিং। সড়কটিতে সংস্কার সহ নানা কারণে এসব মার্কিং মুছে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সাদা দাগগুলো না থাকার অত বোঝা যায় না যে এই জায়গায় রাস্তা আছে না আছে। নবীনগর থেকে চান্দরা পর্যন্ত এই দাগ ছিল, সারা জীবনই ছিল। যখন কাজের মেরামত করা হয় তখন দাগ থাকে না। যারা রাস্তার উন্নয়নের কাজে জড়িত আছে তাদের কাছে অনুরোধ যে এটা পুনরায় যাতে করে এই রুট মার্কিংটা আবার করে দেওয়া হয়, তাতে আমরা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারি। 15 কিলোমিটার মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড থেকে নন্দন পার্ক পর্যন্ত 13 কিলোমিটারই মানিকগঞ্জ সড়ক বিভাগের অধীনে, যেখানে অগ্রাধিকার কর্মসূচির সংস্কার কাজ চলমান, যা শেষ হলে প্রয়োজনীয় রোড মার্কিং দেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। পিএমপি মেজর কর্মসূচির আওতায় অওয়ালের কাজ চলমান রয়েছে। এই কাজটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। বাকি কাজগুলো অতি দ্রুত সময়ের মধ্যে আমরা সমাপ্ত করে দিব। কাজ সমাপ্ত হলে আমরা এখানে প্রয়োজনীয় রোড মার্কিংয়ের কাজ করে দিব। তাছাড়া আমাদের নবীনগর মোড় থেকে শুরু করে বাইপাইল পর্যন্ত জায়গাও আমরা রোড মার্কিং, সাইন সিগন্যাল স্থাপনের কাজ করছি। ঈদ যাত্রায় গাড়ির চাপ বাড়ার আগেই এবং দুর্ঘটনা রোধে দ্রুত রোড মার্কিং দেওয়ার দাবি জানিয়েছেন চালক যাত্রীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।